তাদের সত্যকের শাসন আল্লাহর আইনের লোকেরাও করবে। আমরাই করে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি করে দিয়েছি, সেখানে কামিল ফাজিল মাদ্রাসা পরিচালিত হয় এবং সেটা আমাদের দিতে হয়েছে। এখন ইসলামিক ইউনিভার্সিটিকে আমরা একটা জায়গায় আনতে পারছি। তো আমি অভিজ্ঞতা বলছিলাম যে শহরের ভিতরেও করা যায় না, জায়গাও পাওয়া যায় না, ঠিকও না। আবার শহর থেকে দূরে হয়ে যাওয়ার অসুবিধা কি, আমাদের সবার জন্য এখনই হোস্টেল হয়ে যাবে কিংবা সবাই হোস্টেল থাকতে পারবেন এটাও সংকট। বিশেষ করে আমাদের মেয়েদের জন্য সমস্যা, ছেলেরা অনেক দূর থেকে বাসে করে চলে আসতে পারে, আবার ফিরে যেতে পারে। শহরে একটা বেসে থাকতে পারে, একটা আত্মীয়ের বাড়ি থাকতে পারে, একজন মেয়ের পক্ষে এটা কঠিন। যার জন্য আমি শহরের পাশাপাশি রাখি, অনেকের জন্যই থাকা সুবিধা হবে। আর এত দূরে নয় যে এমন তখন ব্রিজটা নির্মাণ হয় নাই, ব্রিজ হচ্ছিল। আমরা এখানে আসছি, পাশেই একটা হাই স্কুল আছে। আমরা আসছিলাম প্রায় 11টার সময়। তো আমি ওখানে স্কুলটা দেখে আসছি, গিয়ে দেখি 3 জন ছাত্র, 1 জন শিক্ষক। হ্যাঁ, আপনার মনে আছে, আপনি ছিলেন তখন? জি, আপনি ছিলেন। আমি বললাম যে ভাই, আমি এরকম তখন বুঝলো যে আমি একজন মন্ত্রী আসছি। সারা অঞ্চলের সবাই জেনে গেল, দৌড়ে সব শিক্ষক ছাত্র আসছেন যে এখন তো উপায় নেই, মন্ত্রী বোধহয় কিছু করবে। আমি কিছু করার ক্ষমতাও নেই, আমি করবোই বা কেন? আমার শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা রেখেই আমি তাদেরকে বললাম যে আপনাদের নিয়ম মতো আসা উচিত, সময় মতো আসা উচিত। এই কাজটা আপনি স্কুলের পরেও করতে পারেন। আপনি উপস্থিত ছিলেন, আপনার মনে আছে। এইরকম অনেক সমস্যা আছে আমাদের, এইরকম সমস্যা আরো মোকাবিলা করছি। এখনই আমার কাছে একটা চিঠি নিয়ে আসছিলেন আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি, যে একটা কলেজ করবেন সেখানে অনুমোদনের জন্য। তাই বললাম যে আমরা কয়েকদিন পরে এগুলো একটা নীতি অনুসরণ করবো, কারণ এখন আর কলেজ আরো বাড়াতে চাই না। আমাদের স্বাভাবিক কথা যে খালি কলেজ বাড়াও, স্কুল বাড়াও, বাড়াতে হবে নিশ্চয়ই প্রয়োজন মতো। আমি এই বরিশালের উদাহরণ দিয়ে বলি। এই বরিশাল থেকে আমি বাইরে যাচ্ছিলাম আরেকবার, তো শহরের প্রায় 3 মাইলে গেছি, গেলে পরে দেখি একটা স্কুলের কলেজ সাইনবোর্ড, আমি নাম বলতে চাই, সেখানে আমি ঢুকে গেলাম। হঠাৎ করে ঢুকে গেলে একজন মন্ত্রী ঢুকে গেছে, একটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার জন্য পাওয়ার কারণ নেই, সাধারণ মানুষ। আমি গিয়ে বসলাম, আলাপ করলাম, কথা বললাম খবর দেবে। তো জিজ্ঞেস করলাম কয়েকজন ম্যাডামকে কি পড়ান, এইটা পড়ান, ওইটা পড়ান। তো বলে যে স্কুলের কলেজ, তখন আপনার 5 জন টিচার, তারা হচ্ছে কলেজের সেকশনের টিচার। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে বিজ্ঞান পড়েন, বিজ্ঞানের টিচার 5 জন, সরি বিজ্ঞানের টিচার 5 জন, যে আপনাদের শিক্ষার্থী কয়জন? তো কেউ কিছু বলেন না। অনেক পরে আমি কষ্টে আদায় করলাম 2 জন। তাই বললাম যে কি সৌভাগ্যবান যে আমরা অনেক ছাত্র একজন শিক্ষকের কাছে পড়তে পারছি, আর তারা 2 জন শিক্ষার্থী 5 জন শিক্ষকের কাছে পড়তে পারতেছেন। তাদের দেখতে আমার পূর্ণ হবে, আমি দেখতে চাই। তখন অনেক আস্তে আস্তে একজনে বললেন যে একজন ছাত্র আসে নাই, একজন আসছে। আমি বললাম তাকে দেখে তো আমার আরো বেশি পূর্ণ হবে যে রেগুলার আসে। তখন সবাই বল তাকে নিয়ে আসো দিয়ে। আমি তার রুমে যাওয়ার চেয়ে বলে নিয়ে আসে। একজন টিচার গেলেন, গিয়ে তিনি আর ফিরে আসেন না। আমাদের তারা আছে, অন্য জায়গায় যাবো। অনেক পরে সব টিচারাই ঠিক করতে আরেকজনকে পাঠালেন, যান আপনি গিয়ে নিয়ে আসেন। আমরা বলে দিলাম যে আপনি পান আর না পান, আপনিও তো ফিরে আসবেন। অনেক পরে আমার 2 জন শিক্ষক খুবই বিব্রত হয়ে তারা ফিরে আসে, বললেন যে তিনি আসেন নাই। আমি যাই হোক, আমি কথাটা এই জন্য বললাম যে আমাদের দেশে এখন যে পরিমাণ কলেজ আছে, সবার বেতন হবে যে পারি না। স্কুল কলেজ মাদ্রাসা বেসরকারি যখন বেতন দিই, 80 সালের আগে কোনো বেতন দেওয়া হইতো না। তখন থেকে চালু হয়েছে 20%, পরের বার 30%, 40 করতে করতে আমরা শতভাগে নিয়ে আসছি। এখন আমাদের যত কলেজ আছে, তাতে যত আসন আছে, গতবারে এসএসসি পরীক্ষায় যত শিক্ষার্থী পাশ করেছেন, শতভাগ যদি ভর্তি হয়ে যান, তাহলেও 7 লক্ষ, হাজার না, 7 লক্ষ আসন আমাদের ফাঁকা থেকে যাচ্ছে। ঢাকা শহরে 43,000 আসন ফাঁকা। ওই শিক্ষার্থীরা যারা ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন, 48টি কলেজে 1 জন শিক্ষার্থীও আবেদন করেন নাই। 750 কলেজে 5 জনের কম শিক্ষার্থী আবেদন করেছেন। আমরা কেন এইরকম প্রতিষ্ঠান রাখবো আপনারা বলেন? জনগণের টাকা, গরিব মানুষের টাকায় আমাদের লেখাপড়া চলে, আমরা সেই টাকা এইভাবে অপচয় করতে পারি না। কিন্তু এইরকম কোন আইন নাই, প্রজ্ঞাপনের মাধ্যমে এগুলো করা হচ্ছে। কোর্টে গেলে আমাদের স্যার আছেন খুবই জ্ঞানী, আমাদের একজন অভিজ্ঞ লয়ার, যে সেখানে গেলে তারা বলছে প্রজ্ঞাপন তো কোনো আইন না, এটা হবে না। 6 মাস মামলা জুটিয়া একসাথে তারা আরো 5 লক্ষ টাকা দিতে হয়, তখন আমাদের আরো বিপদ।
আমাদের বিরুদ্ধে, শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে 8,000 মামলা এই ধরনের। আমি ঢুকেই তো দেখি শুনে বললাম, আরে বাবা কোথায় আসছে? আমি দেখি মামলাবাজ মন্ত্রণালয়, এত মামলা আমাদের। যে কথা আমি এই জন্য বললাম যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সৎ ব্যবহার করা, ভালো শিক্ষা লাভ করা। এবং এখানে আমি ওই স্কুলের কথা বলতে গিয়ে এত কথা বলে ফেললাম, আমি বেশি কথা বলি, আমার সব কলিগরা জানে, এটা মাফ করে দিবেন, আমি আপনাদের কর্মী কি করবো। এটা একটা অভিজ্ঞতার জন্য বললাম যে আমাদের সীমিত সম্পদ, অবশ্যই সম্পদ আমাদের বাড়বে এবং বাড়ার প্রতি আমরা এগোচ্ছি। যত বাড়বে তত আমাদের আরো ব্যয় বাড়াবো, উন্নতি হবে। কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে যে আমরা এটাকে যেন কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারি। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তখন আমি যেখানে আসছিলাম, আমরা এখানে স্থির করলাম সবাই মিলে, সেটা আমি খুবই কৃতজ্ঞ যে তখন বরিশালের যারা বুদ্ধিজীবী, শিক্ষক, অগ্রসর মানুষ, তাদের কি অনুপ্রেরণা, কি চেষ্টা, এবং সবাই মেনে নিয়েছেন। আমার চেয়ে বড় নেতারাও মেনে নিয়েছেন, তাদের প্রস্তাব রাখি নেই দেখে, কারণ যুক্তি তারা মনে করছেন ঠিকই আছে। আমি কিন্তু পুরা জায়গা করছি সব, এখানে আরো সুবিধা, এখানে পটুয়াখালী, এখানে ভোলা, সবকিছুর একটা যুগস্থল হয়েছে। আবার এটাকে নেগেটিভলি দেখলে জগড়ার স্থল বানাই ফেলছেন আপনারা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিশ্চয়ই আমাকে সমাধান করতে হবে, কারণ ওই যে লোকগুলো এরাও আমাদেরকে দেখতে বেড়তে, সেই টাকায় বিশ্ববিদ্যালয়ে চলে, সেই টাকায় আমি লেখাপড়া করছি, সেই টাকায় আমি এখন চাকরি করে বেতন পাচ্ছি, সেই টাকায় উন্নয়ন করছি। তাই জনগণের অর্থে আমরা বিশ্ববিদ্যালয় চালাই। এই বিশ্ববিদ্যালয়ে সেই জিনিস স্থির হয়। তারপরে আমি বললাম যে আমি এখন দেখা যাচ্ছি আইন করতে হবে, বিশ্ববিদ্যালয়ের আইন চলে, তার অর্থ, তার পদ, তার ব্যবস্থাপনা ইত্যাদি সবই আলাদা করে দেন। এটাকে পাস করতে হয় সময় দেন। তো ওনারা খুব চাপ দিলেন, পরে আমি আবারও আসলাম, আমাদের একটা ঘর খালি আছে, খালি বিল্ডিং আছে, চালু করে দেন। আমি বললাম যে না, আমাদের নিজস্ব ঘর তৈরি করি, আমাদের ছেলেমেয়েরা ভর্তি হবে। শেষ পর্যন্ত আমাকে ঘাট করে ওখান থেকে বের করে দিলেন। তারা বললেন সব দিয়ে যাও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা যাবে না, আমাদের কাজে লাগবে। তো এটা কৌশল আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের শিক্ষক প্রতিনিধি অভিযোগ করেছেন যে আমাদের কার্যক্রম ভালো চলে না। আমি সকালে এসেই এখানকার প্রজেক্ট ডিরেক্টর যিনি পিডি, তিনি আপনাদের বিশ্ববিদ্যালয়ের লোক, এখানকার কর্মকর্তা, তিনি পিডি আমাকে বলেছেন সমস্যার কথা। আপনি যেভাবে একটা শিক্ষক হয়ে এরকম একটা আক্রমণাত্মক অভিযোগ করলেন, আমি এটাও শিখে গেলাম। আমার মনে হয় যে আমাদের অন্যভাবে দেখা উচিত, সঠিক বিষয়গুলো জেনে বুঝে করা উচিত। তিনি আমাকে বলেছেন যে ঠিকাদার নিয়োগ দিয়েছিলেন, সে পালিয়েছে। আমি বলেছি স্যার এতদিন বলেন নাই কেন আমাকে? আমি আসলাম এখানে, তারপর শুনতে হইলো এতদিন কোথায় ছিলেন? এবং সেই ঠিকাদারের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, তাকে বাতিল করে দিতে পারি আমরা। সুতরাং এইগুলো সমস্যা আছে আমাদের, আমরা বানানো শুরু করেও শেষ করতে পারছি না। আমার এখন আফসোস হচ্ছে এইটা দেখে যে এখন আর কোনো বিল্ডিং এখানে 10 তলার নিচে বানাবো না। আর জমি আমাদের কম, জমি বাসাতে হবে, এটা 8 তলা আর উপরে চলে যাবে না। আমরা তাড়াতাড়ি শেষ করবার চেষ্টা করবো। আমি চিফ ইঞ্জিনিয়ার সাথে নিয়ে এসেছি, তিনি এখানে আছেন, তার সাথে এখানকার অন্যান্য সমস্ত এই অঞ্চলের ইঞ্জিনিয়াররা আছেন, সব দেখে যাবেন, বাকি সব কাজ হবে। আপনারা অভিযোগ করেছেন যথেষ্ট ক্লাসরুম নাই, আমাদের যথেষ্ট হোস্টেল নাই, আমরা রাতারাতি সব করতে পারি না, আমাদের অর্থ খুবই সীমিত, এটা আপনারা নিশ্চয়ই বুঝবেন। এই যে কথাগুলো বলবার সময় মনে হয় যেন সবই ছিল, আমি মন্ত্রী সব ধ্বংস করে দিচ্ছি, উঠেই তা না, কিছুই ছিল না। এখানে ধানি জমি ছিল, কয়েকটা বাড়ি ছিল, বাড়িও কম ছিল। এটা একটা কারণ যে বেশি বাড়ি উচ্ছেদ করতে হবে না, অনেক খাস জমি পাওয়া যাবে। এইসব কারণে আমরা অন্যকে একটা গ্রাম তুলে দিতে হবে না। সুতরাং আমরা মাত্র শুরু করেছি, বিশ্ববিদ্যালয় আস্তে আস্তে বাড়বে এবং আমরা এটা আশা করি যে আপনাদের এখানে যে উন্নয়ন ভবিষ্যতে দরকার আছে, এবং সেগুলো অবশ্যই আমরা আরো নতুন ভালো বড় কমপক্ষে 10 তলা একাডেমিক ভবন তৈরি করব এবং আমরা হোস্টেল তৈরি করব। এখন আমাদের নীতি হচ্ছে আমাদের ছেলে এবং মেয়ে প্রায় সমান, উচ্চশিক্ষাও প্রায় কাছাকাছি এসে গেছে। আমরা কোথাও একটা হোস্টেল বানাবো না, এখন বানাবার যুগ নাই, 2টা বানাতেই হবে আমাদেরকে, যাই বানাই 2টা, মেয়েদের জন্য এবং ছেলেদের। একটু সময় নিতে হবে, আমাদের যে সীমিত বাজেট পাই আমরা তাতে সাহায্য করতে পারি না। কিন্তু আপনারাও বিবেচনা করবেন, এই মাত্র 11 সালে তাও জোর করে ঘাট করে আমার নিয়ে ওই বিল্ডিং এ শুরু করাইছিলেন, পরে আমাকে ঘাট ধরেই আবার বাইর করছিলেন, নিয়ে আপনাদেরকে এখানে আশ্রয় পাইতে হয়েছে। আপনারা চিন্তা করে দেখেন, এই জায়গাগুলো আমাদের তৈরি করতে হয়েছে তাড়াতাড়ি। নিশ্চয়ই এখানে ভালো লাইব্রেরি হবে,
ভালো গবেষণাগার হবে, ভালো একাডেমিক বিল্ডিং হবে, ভালো হোস্টেল হবে, নিশ্চয়ই হবে। এবং সেটার জন্য আমাদেরকে একটু ধৈর্যের সাথে আগাতে হবে। এবং আমি বলবো যে বরিশাল বলে তার নিজস্ব একটা মর্যাদা আছে, আমরা সেটা রাখবার চেষ্টা করেছি। অনেক বিশ্ববিদ্যালয়ের আগেও প্রতিষ্ঠা হয়েছে আমাদের দেশে, আমাদের এখন পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে 40টি। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক বেশি বিনিয়োগ করেছি এই সময়ের মধ্যে, আপনারা খবর দিয়ে দেখতে পারেন। এবং এখানে বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী আছেন, এখানে রাজশাহী থেকে এসেছেন, আগে এখান থেকে রাজশাহী যেতে হইতো, এখানে উত্তরবঙ্গ থেকে এসেছেন, তো আরো দক্ষিণ থেকে এসছেন, নানা ঢাকা থেকে এসছেন, সব জায়গার আপনারা আস্তে খোঁজ দিয়ে দেখবেন। আমরা এখানে আমাদের সাহিত্যের চেয়েও বেশি বরিশাল নানা আমরা গড়ে তুলবো, আপনারাও সেই সহযোগিতার মনোভাব দিবেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই যে আমাদের যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে আসতে পারেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান। অতি ক্ষুদ্র একটা অংশ এই পর্যায়ে আসতে পারেন। এবং আমরা যে এখানে সে লেখাপড়া করি, এগুলোতে আমরা শতভাগ অর্থ দেই। আমরা মন্ত্রণালয় এই দায়িত্বে পড়বে তার ধন্যবাদ। আমাকে বিসি মহোদয়েরা প্রথম সভা করে এসে বলছেন যে অনেক কিছুতে আপনাদের এখানে হস্তক্ষেপ করলে অসুবিধা হয়। আমি বলছি কি করলে বলছি 3টা বিষয়ে স্বাধীনতা দেওয়ার ক্ষমতা আমার নাই, এটা রাষ্ট্রপতি নিয়োগ দেন, ভিসি, প্রভিসি এবং ট্রেজারার। বাকি যা ইচ্ছা আপনারা করেন, খালি একটা অনুরোধ, আপনারা যার একটা নিজস্ব ঐতিহ্য গড়ে তুলবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, আর আইনটা মেনে চলতে হবে। আর শতভাগ অর্থ দিচ্ছি, আর বলছি যে আমাদের শূন্যভাগ ক্ষমতা হাতে রাখলাম। সুতরাং আপনাদের হাতেই সব। এই যে অর্থ, এইটা কার অর্থ? অর্থ হচ্ছে আমাদের জনগণের অর্থ, গরিব মানুষের টাকা। যে গরিব মানুষ নিজে খেতে পারে না, তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে নাই, তারা ট্যাক্স দেন, ভ্যাট দেন, নানা কাজে ফি দিতে হয়, নানা রকম ট্যাক্স দিতে হয়। এই সব মিলে যে টাকা হয় সেটি বাজেট হয়, সেই বাজেটের টাকা আমরা আনি দিই। সুতরাং আমাদের জনগণের কাছে দায়বদ্ধতা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমি অনেক সময় বলি, আমার নিজের একটা উপলব্ধি এরকম হয়, রাস্তাঘাটে কখনো একটা ভিখারিকে আসতে দেখলে মনে হয় যে আমিও তার কাছে ঋণী। আপনারা বলতে পারেন গোলামি করতেছ, আমার মনে হয় এরকম। একটু বলতে পারেন যে ভিখারির কাছে ঋণী হওয়ার আমাদের কি আছে? আমরা তো তার টাকা দেই, চাল দেই। কেউ কেরোসিন তেল দিচ্ছেন, দেন নাই, তাই কিনতে হয়। সে যদি কেরোসিন তেল কিনে 1 পয়সাও যদি সে ভেট দেয়, এইটাতে এই বাজেটে যুক্ত আছে, তার অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ভগ্নাংশ নিশ্চয়ই আমার পিছনে আছে। তাই আমি একজন ভিখারিদের কাছে ঋণী, এইটা আমাদের মনে রাখতে হবে। তাই আমরা এখন যে শিক্ষা লাভ করবো, এই সময় আমাদের এই মানসিকতা, এই দায়িত্বশীলতা গড়ে তুলতে হবে। আমাদের যে ভাই গাড়ি চালান, যে ভাই হ্যান্ডম্যান, যে সাধারণ মানুষ চলে রাস্তাঘাটে, তারা আমাদের মতো সুযোগ পায় নাই, হয়তো স্কুলেই পড়ে নাই। তার সাথে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিংবা শিক্ষকের দ্বন্দ্ব বাঁধার কোনো অবকাশ নেই। আপনি তাকে জয় করে নেবেন, এমনভাবে জয় করে নেবেন যে জিনিসটা একটা সুন্দর সমাধান করে দিতে পারেন। এবং এখান থেকে আপনাদের সেই দায়িত্বশীলতা, যোগ্যতা গড়ে উঠবে, যাতে আপনারা দেশকে উপযুক্ত সময়ে অনেক জটিল পরিস্থিতি মোকাবেলা এগিয়ে যাবেন। এটা আপনাদের কাছে আমি অনুরোধ জানাই। না হলে পরে আমাদের মানুষ এই কথাগুলো বলে না, আর আমি যদি বলি যে আমার তো ক্ষমতা চলে যায়, তাই মানুষের কাছে আমার ঋণী যদি মানুষটা বুঝে যায়, তখন তো মানুষই বলবে আমার টাকা তুমি পড়তেছ আর তুমি আমার ঢিল মারতেছ, কি উত্তর আমার? আর এটা উচিত না। আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাব, তাদের সমস্যার সমাধান দিব, আপনারাই দিবেন। আমি বলছি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাই আমরা আশা করি যে এখানকার যে জমি আমাদের আছে, আমরা 3 একর ম্যাক্সিমাম জমি নির্ধারণ করে দিচ্ছি ফর প্রাইভেট ইউনিভার্সিটি। আমাদের জমি কম, প্রতি বছর 1%-এর বেশি ধানি জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মানুষ বৃদ্ধি পাচ্ছে, আমাদের পেট খাওয়ার বাড়াতে হচ্ছে। সুতরাং আমরা জমি নষ্ট করতে পারি না। এক সুন্দর ব্যবহার, যার জন্য আমরা উপরের দিকে উঠবো। আমরা জমি নষ্ট করবো না, মাঠ নষ্ট করবো না, খোলা জায়গা রাখবো, সবুজ জায়গা রাখবো। এতে সব পরিবেশ সৌন্দর্য আরো ভালো থাকবে। আপনারা সে নজর রাখবেন। আর নিজের বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখা, ভালো রাখা, পরিবেশ ভালো রাখা, শিক্ষার এবং প্রাকৃতিক, এই দায়িত্ব অবশ্যই আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে। তো আমি খুবই আনন্দিত যে আজকে আমরা 6 বছরে যা কিছু অতীতে ঘটে গেছে, যা গেছে সবকিছুই আমাদের এই জায়গায় পৌঁছার জন্যই ছিল লক্ষ্য। সবাই কাজ করছেন। আমাদের এমপি মহোদয়, আমাদের যেমন নেতা ভাই বলেছেন, আমাদের হিরণ ভাইয়ের কথা, এটা এই দায়িত্বটা আমাদের সিন্ডিকেটের।
আমি আশা করি যে তারা বিবেচনা করবেন, আমার দেওয়া থাকলেও আমি কথা বলবো। আর নিশ্চয়ই সিন্ডিকেট আমাদের দায়িত্বশীল, তারা বুঝবেন কিভাবে চালাবেন, কি করবেন না করবেন, সেটা নিয়ে ইনশাল্লাহ একটা সময় এটা বিবেচনা করতে পারবেন। আরো অনেক কিছুই আছে আমাদের করতে হবে, এবং নিশ্চয়ই ভবিষ্যতে আরো উন্নয়ন কাজ হবে, এবং যেগুলো শেষ নেই আমাদের হতেই থাকবে। আমি অনেক কথা এর মধ্যে বলে ফেললাম, কিছু মনে করবেন না, কিন্তু আমি কথাটা ছাড়ছি না, আপনাদেরকে আরো কিছু কথা বলবো। সময় থাক আর না থাক বলবই। এখন দেখেন ওই বিশ্ববিদ্যালয় এখন 5,000 শিক্ষার্থী লেখাপড়া করছে, সারা দেশ থেকে এখানে আসছে। তবে যারা কাছাকাছি বরিশাল অঞ্চলের লোক, তাদের যে সুবিধা হয়েছে, বাড়ি থেকে এসে পড়ালেখা করা যায়। আগে সেই ঢাকায় না গেলে সুযোগ ছিল না, এইটা এখন সুযোগ পাচ্ছেন। এখানে বিরাট ঐতিহ্যবাহী অনেকগুলো কলেজ আছে। বিএম কলেজ দেশের ওয়ান অফ দি বিগেস্ট কলেজ, এবং তার ঐতিহ্য অনেক বিখ্যাত। সেখানেও আমরা উচ্চশিক্ষা আমরা দিতে পারতেছি, অনেকগুলো বিশ্ববিদ্যালয় কলেজে আমরা দিতে পারতেছি। এখানে আমাদের আরো বিশ্ববিদ্যালয় আছে, আরো ভবিষ্যতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় করবার সুযোগ এখানে করে দিচ্ছি, আরো বিশ্ববিদ্যালয় বাড়বে, তাই উচ্চশিক্ষার সুযোগ এখানে বাড়বে। কিন্তু উচ্চশিক্ষা এটা আমাদের মনে রাখতে হবে যে ওই আগের মতো প্রচলিত গতানুগতিক পদ্ধতিতে এই উচ্চশিক্ষায় আমাদের কোনো লাভ হবে না, এবং আমরা লাভবান হবো না। তাই এগুলোকে আমাদের সার্বিক চিন্তা দৃষ্টিভঙ্গি সামনে রেখে পরিবর্তন করতে হবে, নতুন চিন্তায় নতুন যুগের সাথে সঙ্গতিপূর্ণ করে আমাদের তুলতে হবে। সেই দিক বিবেচনা করলে আমাদের সার্বিক শিক্ষার দুই একটা বিষয় আমি বলি, যদি চাইলে তার সাথে মিলিয়ে আমরা দেখতে পারি। আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আপনারা সবাই জানেন 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই দেশ স্বাধীন করতে আমাদের বহু ত্যাগ, লড়াই, সংগ্রাম করতে হয়েছে। 30 লক্ষ মানুষ জীবন দিয়েছেন এই দেশটার জন্য। 1 কোটি মানুষ দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। কয়েক কোটি মানুষ নানাভাবে নির্যাতিত হয়েছেন। এত ত্যাগ, সংগ্রাম, লড়াইয়ের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, এই দেশ প্রতিষ্ঠা করেছি। আমাদের জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। আর এই অধ্যায়ের মহানায়ক হচ্ছেন আমাদের জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই লড়াই সংগ্রামে আমাদের পিছনে মূল যে লক্ষ্য ছিল যে আমরা এই দেশকে স্বাধীন করবো, যেন দুনিয়ায় আমরা মর্যাদার সাথে আসন লাভ করতে পারি। আমরা দারিদ্র্যমুক্ত হব, নিরক্ষরতা, দুর্নীতি, পশ্চাৎপদতা কাটিয়ে উঠে উন্নত সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে আমাদের মর্যাদাশীল জাতি হিসাবে আমরা স্থান লাভ করতে পারি। সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারি নাই। ধ্বংসস্তূপের মধ্যে বঙ্গবন্ধু যাত্রা শুরু করেছিলেন। স্বাধীনতার পরাজিত শত্রুরা তাদের পরাজয়ের প্রতিশোধ গ্রহণের জন্য, ব্যক্তি হিসাবে না, বঙ্গবন্ধুর আদর্শকে, তার লক্ষ্যকে বাস্তবায়িত করতে না দেওয়ার জন্য, আমাদের জনগণের মুক্তিযুদ্ধের শব্দকে পূরণ করতে না দেওয়ার জন্য তাকে হত্যা করে 21টি বছর পিছন দিকে ঠেলে নেওয়া হয়েছে। আমরা তখন এগিয়ে যেতে পারি নাই। আর বঙ্গবন্ধুর হত্যার পর তারাই বেনিফিশিয়ারি হয়েছে যারা এই দেশের স্বাধীনতা চায় নাই। যিনি সেই সময়, পাকিস্তানের সময় বছরে একবার জাতিসংঘের সাধারণ অধিবেশন হয় সেপ্টেম্বর মাসে, পাকিস্তান দলের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন। তিনি গিয়ে বলেছেন যে আমি তো পূর্ব পাকিস্তানের লোক, আমিও বাঙালি, আমি এসেছি পাকিস্তানের পক্ষে। এই যে আপনারা বলতেছে, অনেকে মিথ্যা প্রচার করতেছে যে পূর্ব পাকিস্তান স্বাধীন হইতে চায়, এটা মোটেই ঠিক না, মিথ্যা কথা। এখানে খালি ইন্ডিয়ার দালাল আর রাশিয়ার দালালটা গোলমাল করতেছে। তিনি হচ্ছেন শাহ আজিজুর রহমান। তাকে জিয়াউর রহমান সাহেব বানালেন প্রথম প্রধানমন্ত্রী। তার কাছে আমরা কি আশা করতে পারি? যে দল রাজনৈতিক ভাবে এই স্বাধীন বাংলাদেশকে মেনে নিতে পারে নাই, সেই জামাতে ইসলাম, তার ছাত্র সংগঠন তখন নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, তারও প্রেসিডেন্ট ছিলেন মুজাহিদ, আর ওর নাম নিজামী। নিজামী প্রেসিডেন্ট আর মুজাহিদ ছিল সেক্রেটারি। সেই দলের জামাত বদলে তার নাম রাখলেন শিবির। তারা কি করেছিলেন? আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের পরাজিত করে রাখবার জন্য যা যা দরকার সব ধরনের কুকর্ম করেছিলেন, অপরাধ করেছিলেন, করে আটকে রাখতে পারেন নাই। তাই শেষ সময়ে তারাই বিভিন্ন বাহিনী বানিয়ে আমাদের শ্রেষ্ঠ শিক্ষক, বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী মানুষকে হত্যা করে গিয়েছিল, যেন আমরা একটা মেধাহীন জাতিতে পরিণত হয়ে যাই। সেই জামাতে ইসলামের লোক যারা আমাদের পতাকাকে পা দিয়ে মারিয়ে তারপর পুড়াইছে মুক্তিযুদ্ধের সময়, তারা এই পতাকা উড়িয়ে দেশের মন্ত্রিত্ব করেছে। কি করে আশা করেন এই দেশ এগিয়ে যাবে? সেই সময় 21টি বছর
আমরা পিছন দিকে গিয়েছি। আর ওই বছরগুলো ছিল, ওই শাসন আমল ছিল আমাদের সংবিধান বিরোধী, আইন বিরোধী, বেআইনি। এটা আমাদের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। তারপরে অনেক বছর পর আমাদের মধ্যে আবার সম্ভাবনার দরজা খুলে গেছে। দুনিয়া পরিবর্তন হয়েছে। ইতিহাসকে ইচ্ছা করলেই আপনি চিরকাল স্থায়ীভাবে চাপা দিয়ে রাখতে পারেন না। আর নিজস্ব গতিতে ভাস্বর হয়ে উঠে, সত্য জেগে উঠে, আমাদের মানুষের উপলব্ধি হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সব মিলিয়েই একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং সেই সম্ভাবনায় কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে, এটা আমি দলীয় কথা বলছি না, এটা আমাদের সংবিধানের কথা, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, সব দল তার কর্মসূচি প্রয়োগ করে। আর সংবিধান অনুসারে আমাদের দেশের মালিক হচ্ছে আমাদের জনগণ। তারা রাজনীতি ঠিক করে কোন কর্মসূচি হবে রাষ্ট্রের কর্মসূচি, আর কোন দল দেশ চালাবে। পছন্দ না হলে তারা তাকে পরিবর্তন করে অন্য দল বসাবে। সেই রায়ে তখন শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগের কর্মসূচিকে আমাদের দেশের মালিকরা, জনগণ রায় দিয়ে প্রতিষ্ঠা করেন, যার একটা জনপ্রিয় নাম হয়ে গিয়েছিল যে দিন বদলের কর্মসূচি। সেখানে মূল কথাটা বলা হয়েছিল এই যে আমরা এই দেশকে পরিবর্তন করব। কি পরিবর্তন করব? দারিদ্র থেকে মুক্তি, নিরক্ষরতা, ক্ষুধা, অভাব, অনটন, পশ্চাৎপ থেকে মুক্তি লাভ করে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশে গড়ে তুলব। এবং সেজন্য একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য হলো 2021 সালের মধ্যে আমরা এই লক্ষ্য অর্জন করতে চাই, যা হচ্ছে বিশ্বের পরিমাপে এটা মধ্যম আয়ের রাষ্ট্র হবে আমরা সেই সময়ের মধ্যে গড়ে তুলব। এই জন্য এটার একটা নাম হয়েছে ভিশন 2021। কিন্তু জগৎ তো দুটোই এগিয়ে যাচ্ছে এবং আমরা যে অবস্থানে আছি হয়তো আরো ধনী হব, কিন্তু অন্য দেশের তুলনায় আরো গরিব হয়ে যাব, কারণ দুনিয়া এগিয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? কিভাবে হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং সেটাকে আয়ত্ত করে দক্ষতা অর্জন করা। এটি তারা করতে পারে, বাস্তবে প্রয়োগ করতে পারছে, তারা এগিয়ে যাচ্ছে। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। প্রযুক্তি আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করি, বিড়ম্বনা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য এটা একটা নাম হলো ডিজিটাল বাংলাদেশ। আমার নিশ্চয়ই মনে আছে নিয়ে অনেক হাসি ঠাট্টা মস্করা করা হয়েছে। এইগুলো মনে করছে সবাই একটা কথার কথা। আজকে আর কাউকে এটা যুক্তি দিয়ে বোঝানোর দরকার নেই। আজকে বাস্তব সত্য, দৃশ্যমান সত্য যে আমরা ইতিমধ্যেই আমাদের অর্জন, সেই তারাই বলছে মধ্যমায় আমরা সেই লক্ষ্য অর্জন করতে হবে, সেখানে আমাদের যেতে হবে। এবং সেই পরিবর্তনে আমরা আস্থা, ইতিমধ্যে যে অর্জন আমরা সম্ভব করেছি সেখানেই আমাদের আস্থা। আমরা এই দেশ হাজার বছর ধরে এই বাংলাদেশ অবস্থিত, হাজার বছর ইতিহাসে আমরা কখনো স্বাধীন ছিলাম, পেট করে ভাত খাই নাই। আপনারা যারা কিছু ধনী লোক তারা খাইছে, সাধারণ গরিব মানুষরা আমরা মাসের অনশন, দুর্ভিক্ষ হয়েছিল আমাদের জীবনের অংশ। এই সেদিনও 10 বছর আগে, 7 বছর আগে, 8 বছর আগে আমাদের একটা অঞ্চলে স্থানীয় ভাষায় নাম হলো মঙ্গা অঞ্চল। সেইখানে 3 মাস সারা দেশে বলে একটা কথা আছে। সেই অবস্থায় আমরা আমাদের দেশে জনগণের জন্য খাদ্যের নিশ্চয়তা করতে না পারলে এই বিশাল জনগোষ্ঠী 16 কোটি মানুষ আমরা কৃষি বিজ্ঞান এবং আমাদের সমর্থন দিয়ে, সাহায্য দিয়ে, বিনামূল্যে সার, বীজ গরিব কৃষককে দিয়েছি। আমরা সহজলভ্য করে দিয়েছি। কৃষকরা তাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে কাজ করেছেন। সব মিলে আজকে বাঙালি জাতি হাজার বছর ইতিহাসে এই প্রথম আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে শুধু স্বয়ংসম্পূর্ণ না, আমাদের উদ্বৃত্ত খাদ্য আমরা উৎপাদন করতেছি। এই প্রথম গত বছরে আমরা বিদেশে এই রিলিফ হিসেবে আমাদের সম্বল রিলিফও দিতে পারি। এই নেপালকে আমরা গত ভূমিকম্পের পর 10,000 মেট্রিক টন খাদ্য সহ রিলিফ দিয়েছি। আমি কথাটা এই জন্য বললাম যে আমরা আস্থা অর্জন করতে পারি যে আমাদের কাজে আমরা সফলতা অর্জন করতে সক্ষম। আমরা গরিব মানুষ, মোটা হয়, বেশি হয়, এখান থেকে বেরিয়ে আসছি। আমরা বিবেচনায় রেখেছি যে আমরা বলি শুনি উন্নত দেশে, ভারত উন্নত দেশগুলোতে ব্যালেন্স ফুড। অন্য দেশে ভাত যারা খায় তারা একটু খায়, বা আলু খায়, বা রুটি খায়, তারা তরকারি খায়, মাছ খায়, মাংস খায়, ফল খায়, ইত্যাদি, ডিম খায়, দুধ খায়। আমরা গরিব মানুষ চিন্তাই করতে পারি না। আমি তো ভাই আমরা সেই রকম
ভাবতেও পারতাম না। আজকে আমরা সবাই ভাবছিলাম যে এই দেশে নদী খাল বিল সব শুকাই গেছে, আমাদের যে ন্যাচারাল ফিশ তা আর থাকবে না। সরকার থেকে আমরা উদ্যোগ গ্রহণ করি, বিনা সুদে আমরা ঋণ দিয়েছি, ট্রেনিং দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে, এবং কোন রকম ট্যাক্স ছাড়াই মাছ উৎপাদনের যে আমাদের কৃষি বিজ্ঞানীদের বা মৎস্য বিশেষজ্ঞদের আবিষ্কার কাজে লাগিয়ে আজকে বাজারে আমরা মাছ পরিপূর্ণ হয়ে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না, বরং আমরা এগিয়ে গেছি। আজকে জগতে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা চতুর্থ স্থানে আছি, সারা জগতের মধ্যে 4 নম্বর স্থান আমাদের। তবে অবশ্য ঠিক আমাদের মুরব্বীরা একটু অসন্তুষ্ট মনে মনে, তারা বলেন হ্যাঁ এখন বাজারে গেলে বড় কই মাছ পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, কিন্তু আগেরটার মতো মজা পাওয়া যায় না। কি করবেন, আমাদের নতুন প্রজন্ম অভ্যস্ত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আমরা শাকসবজি প্রচুর ফলতেছে, এখন আমরা বিদেশে বিক্রি করতেছি। আমাদের শাকসবজি ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা এইসব বাজারে পাওয়া যাচ্ছে। আমাদের এখানে ফল বলতে এমন কিছু ছিল না। আমরা রাজশাহী দিনাজপুরের আম 2 মাস আর লিচু 15 দিন, এই শেষ। অন্য ফল এমন কোন ব্যাপক ছিল না। দেশি বড়ই সামান্য একটু বয়স হয়ে খায় না, হয়তো সামান্য টক আনলে খাইতে পারে। আর একটু লম্বা লম্বা বিলাতি বড়ই। বিলাতি কেন নাম, যা সুন্দর যা কিছু খাইলো বিলাতি, আর বিলাতিটা আমাদের সাহেব ছিল এই জন্য। অনেক জায়গায় টমেটোর রং সুন্দর না, এই জন্য বলা হয় বিলাতি বাইঙ্গন, যেহেতু সুন্দর তাই। আমরা মনে করতাম আঙ্গুর আর আপেল হইল সব থেকে বেশি ফল, এইটা খাবে কারা, সবচেয়ে ধনী লোক যারা। আমি সিলেটে এমসি কলেজে পড়তাম, তখন একটা নতুন মার্কেট হয় হাসান মার্কেট, সেইখানে একটা ফলের দোকান বানায় এখানে। তো ওইখানের মধ্যে এইরকম একটা ছড়া জোড়ায় একটা আঙ্গুরের, আমরা আসলে আসলে দেখতাম আর শুনতাম। যারা ধনী তারা বাপ মাকে হাসপাতাল বলে যে ভাই এখন বাড়িতে নিয়ে যাও, আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নাই, বয়স হয়ে গেছে, অসুখ আর ছাড়বে না। তখন বাড়িতে নিয়ে এসে আফসোস করে হায় রে হায়, আমার বাবা ধনী লোক ছিলেন, আমাদের কোনো সুখ দিয়ে গেছেন, সম্পদ রেখে গেলেন, কিছু তো করতে পারলাম না। তারপরে তারা গিয়ে তখন এইরকম কেজি ছিল না, সে 6টা কেচ্চা, এক কেচ্চা কিনে নিয়ে আসলো, 4-5টা আঙ্গুর, একটা টিপে মুখে একটু রস দিল, আবার আল্লাহ দৈন্য হইলাম, বাপকে আঙ্গুর খাওয়াই মারতে পারছে। এই ছিল আমাদের জীবন। আমি নিজে শুনছি, ওয়াজ করতেছেন মৌলানা সাহেব যে খারাপ কাজ করবা না, খারাপ কাজ করলে দুজনে যাইবা, দুজনে আগুনে জ্বলে পুড়ে মরবা, ভালো কাজ করলে বেহেশতে যাইবা, যা চাইবা, যা তোমার মনে চাই সবই পাইবা। বর্ণা দিচ্ছি না আমি, আর কি বলছিলেন, এমনকি আপেল চাইলেও পাইবা। তবে বেহেশতে চাইতে পারবো কিনা, আর আপেল খাইতে পারবো কিনা। এখন দেখেন আমাদেরই আবিষ্কার, এখন বড়ই কত ধরনের হয়েছে, দেখেন কত মিষ্টি, কত রকমের সুস্বাদু। আঙ্গুর রেখা সবাই বড়ই খাচ্ছে, এখন খাদ্য বেলে তো ভালো। আমাদের আপেল খাবেন না পেয়ারা খাবেন, কত রকমের পেয়ারা, পেঁপে জগতের মধ্যে শ্রেষ্ঠ ফল। আমরা এগুলো খেয়ে একটা ভারসাম্য রক্ষা করতে পারি। আমরা মুরগি বাড়িতে বাড়িতে ফলাইয়া কয়টা বানাবেন, আর কয়টা বাজারে বিক্রি করবেন, কয়টা ডিম পারবেন। আমরা কয়েকটি মানুষ, ডিম খাবো কেমনে? তাই আমরা সহজ শর্তে ঋণ দিয়ে সারা দেশ মুরগির খামারে ভরে গেছে, কয়েক কোটি ডিম দৈনিক বিক্রি হয়, মুরগি সহজটাই পাওয়া যায়। তবে এইটাও ঠিক, আমাদের মানুষ যা কিছু চায় সবসময় পছন্দ হইলো বিদেশি জিনিস, একমাত্র দেশি মুরগিটা হইলো পছন্দ। এখানে খাইতে যান না কেন, আজকাল বাজার অভাব নেই, অনেক ধরনের রান্না বান্না করে, তো খাওয়া দাওয়া সব যায় না। আমি গরিব মানুষ, আগে দিয়ে পেট ছোট হয়ে আসে, খালি ভাত খাইয়ে আসি। তো যদি বলি ভাই না নেবো না, না খান, এটা দেশি মুরগি। এই যে আমাদের মানুষের, আমি কথা বলে এই জন্য বললাম, দেখেন আমাদের সার্বিক ভাবে খালি ভাত খাইয়ে পেট মোটা করার জন্য না, আমাদের একটা ব্যালেন্স ফুডের পজিশনে আমরা চলে গেছি। এবং সেই সঙ্গে আমাদের গরু পালতে মানুষে দুধ হচ্ছে, নানা রকম খাদ্য আমাদের যাচ্ছে। আমরা শিশু মৃত্যু, মাতৃমৃত্যু জগতের মধ্যে আমরা ছিলাম সবচেয়ে বেশি। আমরা উদ্যোগ গ্রহণ করি, আমরা বাচ্চা বয়স থেকে চিকিৎসা দেই শিশুর জন্য, আর পরবর্তীকালে না রোগে সে মারা না যায়। এমনকি যারা গ্রামাঞ্চলে থেকে আসছেন তারা নিশ্চয়ই জানেন, প্রতিটা ইউনিয়ন অফিসে গ্রামের বা ওই ইউনিয়নের যারা গরিব পরিবার তার মায়েদের নাম লেখা আছে, সম্ভাব্য মা হতে পারেন এমন মহিলাদের নাম লেখা আছে। যখনই খবর আসবে তিনি তার পেটে বাচ্চা আসছে, তখন তার জন্য মাতৃত্বকালীন ভাতা, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়া হয়, তেমনি দেওয়া হয়। কেন? মায়ের পেটে নির্যাস খাইয়ে বাচ্চারা বড় হয়,
কিন্তু মা যদি খাইতে না পারে, আর আমরা এই দেশের পুরুষরা এতই চালাক, আমাদের মা বোনদেরকে আমরা এমন শিখিয়ে রাখছি যে আমাদের মা বোনরা কিন্তু খায় না, না খাওয়াই তারা খুশি, খালি আমাদের খাওয়াইলেই খুশি, কিন্তু তারা আরো খুশি হইয়া আমাদের সব খাওয়ায় না খাওয়ায় থাকে। আর গরিব মা কি খাবে? তাই আমাদের মাদের পিছনে আমরা যত্ন নিচ্ছি, বাচ্চাদের পিছনে পেট আসছে যত্ন নিচ্ছি, বড় যত্ন নিচ্ছি। আমরা কমিটি ক্লিনিক করছি, প্রত্যেকটা 6000 মাসের জন্য একটা উপরে যা লেভেলে হাসপাতাল উন্নত হয়েছে। 30 প্রকার ওষুধ কমিটি ক্লিনিকে পাওয়া যায়, যার ফলে আমাদের চিকিৎসা সেবা, খাদ্য সবকিছু মিলে আমাদের জীবনের যে পরিবর্তন এসছে সেটা বলার জন্য আমি কথা বললাম। আজকে দেখেন আমি যখন স্কুলে পড়ি, আমার এখনো মনে আছে আমাদের পাঠ্যপুস্তকে ছিল আমাদের গড় আয়ু 39 বছর, যে পড়তেই হয়েছে। আমি যখন পড়তাম, আমার দাদা অন্য রূপে বসে থাকতেন, তিনি বলতেন জুড়ে পড়বা। আমি যখন শুনতে পাই, যদি না শুনি বুঝো তুই ঘুমাচ্ছ, আমরা জেমাই আমাদের গড় আয়ু 39 বছর, গড় আয়ু 39 বছর। এখন আমাদের গড় আয়ু কত? 71 বছরের বেশি। ইউরোপের সমান, আধুনিক জগতের সমান হয়ে গেছি আমরা। এটাই তো উন্নতি, এটাই স্বাধীনতা, এটাই আমাদের অগ্রগতি। আমরা এইসব অর্জন করতে পেরেছি। বিদ্যুৎ ছিল একটা মহা সংকট। 100 বছরে আমাদের উৎপাদন হতো 1600 মেগাওয়াট। 96 সালে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় গেল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় বিদ্যুৎ বৃদ্ধির চেষ্টা নেওয়া হয়। বিদ্যুৎ আধুনিক জগতের সব থেকে বড় শক্তি, সভ্যতার সব থেকে বড় উপাদান। বিদ্যুৎ ছাড়া উন্নতি হবে না, আরো উন্নতি মানে আরো বিদ্যুৎ, আরো বিদ্যুৎ মানে আরো উন্নতি। সেই সময় বৃদ্ধি করে 4200 মেগাওয়াটে পৌঁছেছিল সেই গভর্নমেন্ট। পরবর্তীকালে এক দল আসছেন, তারা এসে বললেন সৎযুগের শাসন আর আল্লাহর আইন। সব মানুষের পাগলের মতো ভোট দিল যে আল্লাহর আইন কায়েম হবে আর সৎযুগের শাসন হবে। ওই 500 বছরের প্রতি বছর ওই সরকার এই দেশকে দুনিয়ার মধ্যে 1 নম্বর দুর্নীতিবাজ রাষ্ট্রের তালিকায় তুলেছিল। এই হলো সৎযুগের শাসন। আর বিদ্যুৎ কোন উন্নতি করেই নাই, বিদ্যুৎ উৎপাদন কমিয়ে অর্ধেকে নিয়ে আসছে, 2300 মেগাওয়াটে নিয়ে আসে। কেন? দুধ উৎপাদন করেই নাই, পুরোটাও মেরামত করে, এই জন্য কমে আসছে। যার জন্য আমাদের বিদ্যুতের কি হাহাকার ছিল আপনারা জানেন। এই সরকার এসে আমরা দুটোই চেষ্টা করি বিদ্যুৎ বৃদ্ধি করতে। আজকে আমরা 14,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সক্ষম। আমরা 21 সালের মধ্যে 24,000 মেগাওয়াট উৎপাদন করতে সক্ষম হব। বিদ্যুৎ উৎপাদনের শেষ নাই, প্রতিনিয়তই উৎপাদন বৃদ্ধি রাখবে। তবে হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন তাইলে আমার বাড়িতে বিদ্যুৎ থাকে না কেন 2 ঘন্টা 3 ঘন্টা? আমি জানি আমার এলাকায় তাই হয়, কারণ আমরা যে বিদ্যুতের লাইন, গ্রিড লাইন, যার মধ্যে বিদ্যুৎ সাপ্লাই হয়, সেই সঞ্চালন লাইন হলো 1600 মেগাওয়াটের ক্ষমতা সম্পন্ন। এটাকে পরিবর্তন করা হচ্ছে। আমরা আশা করি এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তাতে গ্রামে গঞ্জে সর্বত্রই আমাদের মানুষ বিদ্যুৎ পাবেন এবং বিরামহীন বিদ্যুৎ পাবেন। তারপরেও বলি, আমাদের বাস, ট্রাক, গাছপালা সবকিছু মিলে একটা বাসের ডাল পড়লেই বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারাই জানেন এটা দুর্বল লাইনে বিদ্যুৎ আর বিচ্ছিন্ন হবেই। আমরা বিদ্যুৎ যখন বাড়িতে আসে আপনাদের নিশ্চয়ই সকলের এটা দুর্বল জায়গা রাখা হয়, কোথাও এটার নাম কাটাও, কেউ বলে এটার নাম ফিউজ। যখন বেশি বিদ্যুৎ আসে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর যদি না হয় আগুন ধরে যায়, আমরা বলি আগুন ধরে গেছে, এটার নাম হলো শর্ট সার্কিট আগুন লেগে গেছে। সুতরাং এটা বাস্তবতা, আমরা চেঞ্জ করতে কিন্তু সমস্যা হবে না, এইভাবে হচ্ছে। কিন্তু ওই সরকার যখন ক্ষমতা থেকে যায়, পরে তাদের কুকর্মের জন্য আমরা 2 বছর সার্কিট সরকারের শাস্তি ভোগ করছি। তারা এসে তদন্ত করে রিপোর্ট পেশ করেছিলেন। সেই রিপোর্ট তারা বলেছেন যে ওই সরকারের সময়, জামাত বিএনপির সময়, যারা আল্লাহর আইনের সত্যকে শাসন কায়েম করেছেন, তারা বিদ্যুৎ উন্নয়ন খাতে 20,000 কোটি টাকার ব্যয় দেখিয়েছেন। বুঝেন কত বড় সত্য ছিল। আমি এর উদাহরণ মানছি না, একটা 2টা 3টা উদাহরণ। তারা বলছেন আল্লাহর আইন কায়েম করবেন, বুঝছেন, নৌকায় ভোট দেবেন, শেখ হাসিনারে ভোট দেবেন, আর বাংলাদেশ থাকবে না, ইসলামী লেখাপড়া সব শেষ। আমি 7 বছর ধরে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি। সারা দেশের মাদ্রাসায় জিজ্ঞেস করছি, বলেন একটা মাদ্রাসা দেখান যেখানে একটা ইট বসাইছে এই গভর্নমেন্ট, আল্লাহর আইনওয়ালারা একটা ইট দেখাইতে পারবেন না। আমরা ইতিমধ্যে 1332টা মাদ্রাসায় নতুন বিল্ডিং তৈরি করছি। আরো 1800 বিল্ডিং এর কাজ এখন প্রক্রিয়াধীন আছে, আমার টিভিতে আছে, আপনারা তথ্য জানতে পারেন আরো বেশি করে। আমরা মাদ্রাসা শিক্ষক এবং স্কুলের শিক্ষকদের বা কলেজের শিক্ষক যার যে পর্যায়ে আছে, আমরা সমান মর্যাদা, সমান বেতন করে দিচ্ছি। এখন বেতন দ্বিগুণ হয়েছে। গ্রামের একটা কামিল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল যদি তিনি নিয়মিত অন্য কলেজের মতো হতে থাকেন, 56,000 টাকা বেতন পাচ্ছেন।
কিন্তু আল্লাহর আইনওয়ালারা একটা ইটও কোথাও বসায় যায় নাই, দেখাইতে পারবে না। আমরা আধুনিকায়ন করছি মাদ্রাসা শিক্ষাকে, ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান প্রযুক্তি আইসিটি এডুকেশন লাভ করতেছে। তারাও আধুনিক যুগে একজন ভালো অফিসার হইতে পারেন, ভালো আলেমও হইতে পারেন। আজকে সুযোগ তুলনা করেছি, আমি আগেই বলেছি আমাদের দেশে আলেমদের যখন তারা দাবি তোলেন আমাকে বলেছেন আপনি অনেক কিছুই করলেন। 96 বছরের আগের দাবি ছিল সমস্ত আলেমদের ব্রিটিশ আমলের একটা ইসলামিক আরবিক ইউনিভার্সিটি চাই, করে নাই। আমি বলছি একদিন সময় দেন, কালকে বলবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মোদীকে বলছি ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা করে দিচ্ছি, ইতিমধ্যেই আইন করে কাজ চলতেছে। খামিল ফাজিল মাদ্রাসা আলাদা পাবে। আমরা অনার্স ক্লাস চালু করেছি মাদ্রাসাগুলোর মধ্যে। আমরা প্রথম করেছিলাম 31টার মধ্যে, এবার আরো 20টা বাড়িয়ে 51টার মধ্যে আমরা চালু করেছি। তো যারা এইসব কথা বলেছিলেন, ধর্মের কথা ব্যবহার করেছিলেন, তারা তো কিছু করেন নাই। যারা বলেছেন ধ্বংস করবে তারাই করেছেন, সেখানে নেতৃত্বে হয়েছে। সুতরাং এইসব বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে অন্য পথে দিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা এগোতে পারিনি। আমি কথা এইসব আমি এই জন্য বললাম যে আমাদের রাস্তার ব্যাপার আছে। আপনার একটা লক্ষ্য অর্জনের জন্য নিজের মধ্যে একটা বিশ্বাস এবং শক্তি অর্জন করতে হবে, তাহলে পরে এটা কেউ এসে করে দিয়ে যাবে না, আমাদেরকে করতে হবে। এই যে পরিবর্তনটা হবে 21 সালের মধ্যে, এই পরিবর্তন মনে রাখতে হবে। এটা শুধুমাত্র একটা ধনী হয়ে যাবো আমরা তা না, ধনী আমরা হইতে পারি, সেই ধনীর ফল আমরা সবাই ভোগ করতে পারবো না। যদি চোর বেশি সৃষ্টি হয় অনেক খায়া শেষ করে দিবে। যার জন্য আমরা সেই সময় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক চিন্তা, দৃষ্টিভঙ্গি, মাইন্ডসেট পরিবর্তন করে এটা পরিপূর্ণ নতুন মানুষ তৈরি করতে হবে, যারা সমাজ থেকে পরিবর্তন করে দিবে। জ্ঞান অর্জন করতে, শিক্ষা, জ্ঞান, প্রযুক্তি সামনের সারিতে আছেন। যে স্কুলে আছে সে আপনাকে অনুসরণ করে সামনে এগিয়ে যাবে। আপনাকে তৈরি করতে হবে সেই জন্য, যাতে আপনি সেই দায়িত্ব পালন করতে পারেন। আমরা আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আমাদের জাতীয় লক্ষ্যের সাথে সম্পত্তিপূর্ণ। আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা, ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, নেতৃত্ব দেওয়ার যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এই দেশে একটা শিক্ষার্থীর জন্য প্রথম আন্দোলন হয়েছিল আইয়ুব খানের বিরুদ্ধে 1962 সালে। আমি তখন প্রথম মিছিলে গিয়েছিলাম। এটা আমার সৌভাগ্য আর দুর্ভাগ্য, আমি তখন ছিলাম। তখন থেকে এখনো পর্যন্ত মিছিলেই আছি। পাকিস্তান গেছে, হয় নাই। বাংলাদেশে বঙ্গবন্ধু চেষ্টা করছিলেন, তারা হত্যার পরে আর হয় নাই। অনেকে অনেক কথা বলেছেন। আমরা এই প্রথম শেখ হাসিনার নেতৃত্বে 2010 সালে সকলের মতামত দিয়ে এই দেশে এমন কোন নীতি পাবেন না মৌলিকভাবে যেখানে সরকারি দল আর বিরুদ্ধে একমত আছে, কোনো বিষয় পাবেন না। আমি শুরুতেই বলেছি আমরা জাতীয় শিক্ষানীতি করবো, সবারই মত দিতে আমাদের বাস্তবায়ন করা যাবে না। আপনি বলবেন এটা নাই, আমি বলবো এটা শেষ হয়ে যাবে। আমি সব দলের কাছে গেছি, তারা আমাকে বুঝাইছেন যে আপনি কষ্ট করবেন না, আপনার উপর আস্থা আছে, কিন্তু এটা হবে না। আমরা তো কেউ একমত হইতে পারি না। আমাদের প্রধান বিরোধী দল তৎকালীন দুইজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি তাদেরকে দিচ্ছেন আমাকে কথা বলতে, বিরক্ত হয়ে আমার উপর। তারা আমাকে খুব স্নেহ করেন, তারা আমার সবাই টিচার ছিলেন, ইয়াং টিচার। তারা বলছেন তুমি খুব ভালো আছো, আমরা সব বুঝি, এটা হবে না, চেষ্টা করো না। পরে আমাদেরকে একজন আমি নাম বললাম না, তিনি আমাকে বললেন তুমি একটা কথা উত্তর দাও, যদি এমন কোন বিষয় আসে যে শিক্ষানীতির মধ্যে একটা বিষয়ে যা রাখতেই হবে মৌলিকভাবে, কিন্তু এই বিষয়ে তোমার দল আওয়ামী লীগের অবস্থান আর আমার দল বিএনপির অবস্থান সম্পূর্ণ বিপরীত, তুমি কোনটা গ্রহণ করবে? আমি বলছি আমি আপনারটা গ্রহণ করবো। তুমি বলছে তোমার সাহস তো কম না, তোমার নেত্রী কি বলবে? আমি বলছি আমার নেত্রীর মত দিয়ে আমি বলছি। নেত্রী আমাকে দলীয় শিক্ষানীতি করতে বলেন নাই, বলছে জাতীয় শিক্ষানীতি করতে, যে আমাকেও ছাড়তে হবে, আপনাকেও নিতে হবে, সবাই মিলে করবো। আমরা সেই শিক্ষানীতি বাস্তবায়ন করে যাচ্ছি। দীর্ঘ সময়ের ব্যাপার, অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হতে অনেক সময় লাগবে। সেই নীতি নিয়ে আমরা এগোচ্ছি। এমন কোন দল নাই যেখানে এই দেশে কেউ শিক্ষানীতির বিরোধিতা করে নাই, আমরা সেটা বাস্তবায়ন করে যাচ্ছি। তো সেটা আমি ব্যাখ্যা করার সময় নেই, আমি যাচ্ছি না, নিশ্চয়ই আপনারা দেখবেন, পড়বেন, জানবেন। কিন্তু আমরা এই যে বললাম নতুন প্রজন্মকে অগ্রবাহিনী শক্তি গড়ে তুলতে হবে দেশ নির্মাণের জন্য, তাহলে কি করতে হবে? উত্তর সবাই জানা আছে, আমরা একই উত্তর দিব, সঠিক তাই। সবাই বলবেন শিক্ষিত করতে হবে, এটা ভুল না, সঠিক উত্তর। এই কথা আমি বলতে চাই যে আমাদের দেশে যে গতানুগতিক প্রচলিত শিক্ষা, এই শিক্ষা দিয়ে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক উন্নত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বা নির্মাণকারী হিসেবে গড়ে তোলা যাবে না।
তাই আমরা চাই শিক্ষা ব্যবস্থার আমূল মৌলিক পরিবর্তন, গুণগত পরিবর্তন, এক নতুন শিক্ষা ব্যবস্থা যুগের মানুষ তৈরি করবে। আমি যে এক কথা উত্তর দিতে যুগের সাথে সঙ্গতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা, বিশ্বমানের জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, তার উপরে এই যুগের সাথে দুনিয়া আজকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ, গ্লোবাল সিটিজেনশিপের কথা আমরা বলতেছি। জগৎ একাকার হয়ে গেছে। এখানে যদি আমাদের ছেলেমেয়েরা সমান তালে জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি দিয়ে তৈরি হতে না পারে, তাহলে শুধু এই জমির মধ্যে আমরা আমাদের জীবন এগিয়ে যেতে পারবো না। আমাদেরকে জগৎ জয় করতে হবে জ্ঞান দিয়ে, প্রযুক্তি দিয়ে, দক্ষতা দিয়ে। দুনিয়ায় সকল দেশে, খালি আমাদের দেশেও না থাকে। তার জন্য আমরা বুঝ রাখে না, আমরা একটা বড় ধরনের পরিবর্তন আনতে পারছি। আমি যখন প্রথম দায়িত্ব নিয়েছি তখন আমাদের দেশে 1% লেখাপড়া করতো, এখন 3 গুণ শিক্ষার্থী আমার 100% ইতিমধ্যে এরা পৌঁছে গেছে। 20 সালের মধ্যে আমরা 20% করবো। আলটিমেটলি আমাদের 65% উপরে যেতেই হবে। সেই দ্বারায় যাদের দক্ষতা থাকবে, অবশ্যই তার উচ্চশিক্ষার পথ উন্মুক্ত থাকবে। তা না হলে পরে এই যুগের সাথে সঙ্গতিপূর্ণ শিক্ষা না হলে পরে বড় সার্টিফিকেট আমাদের কাজ হবে না। আমাকে অবশ্যই কোনো দক্ষতা, কোনো কাজ জানতে হবে, যে কাজ দিয়ে আমি বাস্তব জীবনে কন্ট্রিবিউট করতে পারি, সেদিকে আমাদের নিতে হবে। আমাদের শিক্ষায় আমরা যখন দায়িত্ব নেই তখন মোট শিশুদের অর্ধেক মাত্র স্কুলে আসতো, তাও টিকে থাকতো না। যারা আসতো তারা পঞ্চম শ্রেণীর আগেই 48% ঝরে পড়তো। তার উপরে যারা যেত নবম শ্রেণীর আগে 42% ঝরে পড়তো। আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা গ্রহণ করি। এখন আমাদের এনরোলমেন্ট হচ্ছে 99.47%। তবে সবাই স্কুলে আসে না। এটা বড় ছেলে দুনিয়ার সবখানেই চাই 3-4% কম আসে, 96%, 97% আসে। আমরা ধরে রাখার চেষ্টা করতেছি। আমরা দুনিয়ার কোনো উদাহরণ নেই। আমাকে সবাই পাগল বলছে। প্রথমবার যখন আগুন দিয়ে পড়ে গেছে তখন বলছে মাথায় পানি ঢেলিয়ে বলছে মাথা ঠান্ডা করো, আর হাত ছাড় দাও। মাসে কিছু বলবে না, আমার সাথে দেখে আমি ঘুরে ঘুরে গ্রামে দেখছি যে মানুষ, বাচ্চা দরিদ্র, খাইতে দিতে পারে না, খাবার দিতে পারে না, বই দিবে কিনে সম্ভবই না। 6 থেকে 7-এ উঠতে বই কিনতে পারে, ছেড়ে দিচ্ছে। সবাইকে আনতে গেলে একটা আমরা লোভনীয় অফার দিতে পারি, সাপোর্ট দিতে পারি, সেটি হচ্ছে বই। আমরা পাঠ্যপুস্তক দিচ্ছি। দুনিয়ার কোন দেশে এই পরিমাণ কেউ বিশ্বাসই করাইতে পারি না। ইউনেস্কোতে আমি এক্সিকিউটিভ মেম্বার, এখন আমি ভাইস প্রেসিডেন্ট। আমাকে ডিজি বলে তুমি প্রতিবার চেষ্টা করো। তিনি নিজেও দেখে গেছেন, বিশ্বাস করে গেছেন। বন্ধুরা বলেছে কি করে সম্ভব। আমরা প্রথম বছর 19.5 কোটি বই দিয়েছি, 1 জানুয়ারি পৌঁছে দিচ্ছি, আগুন লাগানো সত্ত্বেও পৌঁছে দিচ্ছি। এইবার প্রতিবার বাড়তেছে। এইবার বই দিয়েছি আমরা প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর মধ্যে প্রি প্রাইমারি থেকে 9-10 পর্যন্ত 1 জানুয়ারি একবারও ব্যত্যয় ঘটে নাই। প্রতি বছরই অনেক ত্রুটি আছে আমাদের, তা সত্ত্বেও আমরা ফুল সেট। আমরা যখন লেখাপড়া করছি একসাথে সব বই কিনতে পারি নাই, টাকা দিয়ে কিনতে পারি নাই। আমরা সেই বই একই জায়গায় পৌঁছাই দিই আমাদের ছেলে মেয়েদের হাতে, এবং একবারও ব্যত্যয় ঘটে নাই। এইবার আমরা বই দিয়েছি 36,21,85,442টা বই আমরা পৌঁছেছি সক্ষম হচ্ছি। তাই স্কুল ধরে রাখবার জন্য 40% ছেলে মেয়েকে ধরে নিচ্ছি গরিব পরিবার থেকে আসছে। আমরা উপবৃত্তিতে কিছু টাকা পাই। এইভাবে নানা পদক্ষেপ নিয়ে আমরা ধরে রাখবার চেষ্টা করতেছি। মানুষেরও চেতনা বাড়ছে, তার সন্তানকে পড়াইতে চায়, আগের মতো বন্ধুদের বাড়িতে কাজ করতে দিতে চায় না, সন্তান আগের চেয়ে কম হয়। সব মিলিয়ে জগতের পরিবর্তন তাকে প্রভাবিত করেছে। আমাদের সব কৃতিত্ব না, মানুষের কৃতিত্ব, জগতের পরিবর্তনের কৃতিত্ব, সব মিলিয়ে আমরা ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমাদের একটা বড় ধরনের অগ্রগতি হচ্ছে জগতের মধ্যে, সারা দুনিয়ার মধ্যে, আমাদের মধ্যে, শুধুর মধ্যে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস জাতিসংঘের লক্ষ্যমাত্রা ছিল 2015 সালের মধ্যে আমাদের মতো দেশগুলোতে প্রাথমিক স্তর পর্যন্ত ছেলের মেয়ে এবং মেয়েদের সমতা অর্জন করতে হবে। আমরা সেই লক্ষ্য নিয়ে এগিয়েছি। আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা নারীর ক্ষমতায়ন করতে চাই। ক্ষমতায়ন করতে তাকে শিক্ষা দিতে হবে, কি ক্ষমতায়ন করবেন, যে আমরা এটা জোর দেই এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এগোই। আমরা জাতিসংঘের নির্ধারিত 15 সালের 3 বছর আগে 12 সালের মধ্যে আমরা শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যায় পর্যন্ত আমরা ছেলে এবং মেয়েদের সমতা অর্জন করতে সক্ষম হয়েছি। দুনিয়ার কেউ করতে পারে নাই। এই ক্ষেত্রে আমাদের সর্বাগ্রে আমরা আছি। আমাদের এখন প্রাথমিক স্তরে মেয়েদের হার হচ্ছে 51 ভাগ, মাধ্যমিক স্তরে মেয়েদের হার হচ্ছে 53 ভাগ, বিশ্ববিদ্যালয়ে প্রায় 45 ভাগ মেয়েরা লেখাপড়া করে। 2টা বিশ্ববিদ্যালয়ে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি। তাই আমাদের ছেলেরা তো অবশ্যই এগিয়ে যেতে হবে, মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে ছেলে এবং মেয়েকে সমান সুযোগ দিয়ে যে কোনো চ্যালেঞ্জিং কাজ মেয়েরাও করতে পারে।
তাই আমাদের ছেলেদেরকে সহযোগিতা দিতে হবে যেন আমাদের মেয়েরা এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যেতে পারে। তাহলে আমাদের 16 কোটি মানুষের 16 কোটি হাত থাকবে না, 35 কোটি কাজের হাত দেশকে আমরা রেখে দিতে পারবো। অবশ্যই আমাদের মা বোনটা অনেক বেশি কাজ করে, বাড়িতে কাজ আমরা হিসাব ধরি না, তিনি বেতন চাকরি করে মাসের টাকাটা নিয়ে আসেন, তার কৃতিত্ব তিনি নির্ধার করেন। আর আমার মা চাচি বোনটা যে সবার ঘুম থেকে উঠে সবার শেষ হয় না পাইয়া কম খাইয়া কোন রকম আমাদের খাওয়া সন্তুষ্ট রাখে, তার হিসাব ধরা হয় না, এখন ধরা হবে। কারণ তারও একটা সুনির্দিষ্ট করণীয় থাকবে, ছেলে মেয়ে সবাইকে কাজ করতে হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে। আমরা সেই রকম চেষ্টা নিচ্ছি, এগিয়ে যাচ্ছি। এখন সেই সঙ্গে আরেকটা কথা বলে আমি শেষ করব, আমাদের উচ্চ শিক্ষা আগের মতন এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে না। বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। তাহলে বিশ্ববিদ্যালয়ে কি করবো আমরা? বিএম কলেজ তো যথেষ্ট, বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান সৃষ্টি করতে না পারলে আমাদের সমস্যার সমাধান কে করবে? এই যে আজকে আমাদের পানি নিচ থেকে তুলতে তুলতে আমরা নিঃশেষ হয়ে যাচ্ছে, আমরা পানি ধরে রাখতে পারতেছি না, বর্ষাকালে পানিতে ভাসাই নিয়ে যায়, সব পানি সমুদ্রে পড়ে গিয়ে ধ্বংস হয়ে যায়, পানি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। আমরা কিভাবে বাকি দেশে পানি নিয়ে যাব? অন্য দেশ এসে শিখাই দিয়ে যাবে? আমরাও জানি না। আমার শিক্ষার্থীরা, আমার মেধাবী বিজ্ঞানীরা আবিষ্কার করতে হবে, সেজন্যই বিশ্ববিদ্যালয়। তাই আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর চেষ্টা করতেছি, আপনারাও দাবি করেছেন। কিন্তু আপনারা দেখেন কি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, কোন জায়গায় ছিল, কোন কলেজে কোন স্কুলে ছিল গবেষণাগার? আমরা এসেই বলছি অনেক কাজ কেটে দিছি, দিয়ে বলছি সামান্য হলে আমরা পথটা খুলি। আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে গিয়ে আলাদা করে টাকা নিয়ে আসছি, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, সরকার হ্যাকার প্রজেক্ট নামে পরিচিত, প্রতিযোগিতার মাধ্যমে আমরা টাকা দিচ্ছি গবেষণার জন্য। প্রায় আমাদের 500 মিলিয়ন টাকা প্রতি বছর আমরা এই ক্ষেত্রে আনতেছি। সমস্ত দুনিয়ার জ্ঞান ভান্ডারের সাথে সংযোগ স্থাপন করেছি সব বিশ্ববিদ্যালয়ের, এখানে বসে আমি শেয়ার করতে পারবেন। এইভাবে আমরা উচ্চশিক্ষাকে পরিবর্তনের চেষ্টা করতেছি। উচ্চশিক্ষা আমার ক্লাসে আসলাম আর এক সার্টিফিকেট নিয়ে চলে গেলাম, এইটা বাজারের চাকরির কাজেও লাগবে না, আর জ্ঞানের কাজেও লাগবে না। আমাদের সেই কাজ শিখতে হবে, সেই কাজ করতে হবে যে কাজ একটা মৌলিক অবদান রাখতে পারে, তবেই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ে গরিব মানুষের অর্থ নিয়ে আমরা কাজ করবো, মনে রাখতে হবে। আমি বলেছি আমাদের শিক্ষা পরিবারকে, আমি সবসময় বলে আসছি, আমাদের 1 টাকা দিয়ে 2 টাকার কাজ করতে হবে, এই মনোভাব দিয়ে চলতে হবে। তো সরকারি মাল দরিয়ামে ডাল, সরকারি মাল না, জনগণের মাল আমাকে পড়ানোর জন্য দিয়েছে, আমাকে যত্ন দিতে হবে টাকা থেকে। অপচয় করা চলবে না। সবচেয়ে বড় অবস্থা হলো ঘুষ দুর্নীতি, আমরা চাইলেই বন্ধ করতে পারবো এমন না, সেদিকে আমাদের নজর দিতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। সুতরাং আমাদের সেই দিকে দৃষ্টি দেওয়া দরকার। আর সবচেয়ে বড় কথাটা হলো এই যে এত কথা বললাম, আপনাদের কষ্ট দিলাম, বিরক্ত হয়েছে, নিশ্চয়ই পরে গাইড দেবেন, যা গাইড দেওয়ার বা এখানে দিয়ে পাঠার কোনো অসুবিধা নেই। এই কাজটা করবে কে? নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে কে তৈরি করবে? সে হচ্ছে আমাদের শিক্ষক, আমাদের শিক্ষা পরিবারের মূল শক্তি, আমি বলি নিয়ামক শক্তি। আমাদের মাতার বলি হচ্ছে আমাদের শিক্ষক। আমরা চাই আমরা এখন শিক্ষার ক্ষেত্রে, এটা ঠিক আমাদের অনেক ভুল আছে, ত্রুটি আছে, ব্যর্থতা আছে, তা সত্ত্বেও শিক্ষার উন্নতি হয়েছে। দেশবাসী বলতেছেন, জগৎ বলতেছে, দুনিয়ার বিশ্লেষণ হচ্ছে, তার সঙ্গে বলতেছে আমাদের গুণও বাড়ছে, গুণগত মানও বাড়ছে। কিন্তু বর্তমান যুগের সাথে যে সংগতিপূর্ণ গুণগত মান, তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন গুণগত মানসম্মত শিক্ষক। শিক্ষকের যে মহৎ পেশা এই জগতে আর কিছু নেই, সবচেয়ে সম্মানী পেশা। আমরা শিক্ষককে হয়তো যথেষ্ট টাকা দিতে পারি না, এখন তো দ্বিগুণ দিচ্ছি। আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানেন কি জানেন না, আপনাদের সমিতিকে জিজ্ঞেস করে দেখবেন। 6 মাস পরে বেতন কার্যকরী হয়েছে শুধু আমার জন্য। সেখানে 5 মিনিটে বেতন কাঠামো পাশ হয়ে গেছে। সব মন্ত্রীরা বলছেন তারা সবাই খুশি। আমি বলছি আমি খুশি না, আটকে রাখা আলোচনা লাগবে। আমার বিসিএস সিএরা খুশি না, আর বিশ্ববিদ্যালয়ের সিএরা খুশি না। পরে একটা জোর করে একটা কমিটি করছে সাথে লাগাইয়া, 6 মাস পরে কার্যকরী হয়েছে। ওই কমিটিতে বহু চেষ্টা করে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছিলেন, আবার সদস্য চিত্তে আসছেন। আমাদের 50% অফ ইউনিভার্সিটি টিচার অটোমেটিক্যালি তারা হয়ে যাবেন, এই গেইনে চলে যাবেন। আমি আরো দাবি করে আসছি, উন্নত পরের ব্যাপার, এইটা তো হয়ে যাচ্ছে সবার জন্য। অবশ্যই তার জন্য আপনাকে কিছু মৌলিক কাজ করতে হবে যেন এই লিস্টে আপনি উঠতে পারেন। এটা খুবই যুক্তিপূর্ণ, শিক্ষকরা খুশি হয়েছেন। কিন্তু আমাদের এই অর্থই যথেষ্ট না, আরো অর্থ নিতে হবে। দেশ উন্নতি হলে অবশ্যই আমরা নিতে পারবো, আর না হলে তো পারবো না। যার জন্য দেশের উন্নতির সাথে নির্ভর করে আমাদের অর্থ। কিন্তু আমাদের শিক্ষকরা যদি
নিবেদিত প্রাণ হয়ে আমাদের ছেলেমেয়েদের গড়ে তোলা শুনেন, তাহলে এই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো না। তাই আমি জানি আমাদের শিক্ষকদের অনেক হয়তো সমস্যা আছে, অনেক কিছু